হে গাইজ আসসালামু আলাইকুম সবাইকে সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য রিলিজ হওয়া ভিকি জাহিদ রচিত নাটক অন্ধকারের গান। গল্পটি শেষে এমন টুইস্ট রয়েছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পটির বিশেষত্ব হলো এটি একটি বাস্তব প্রেক্ষাপট থেকে রচিত। সো দেরি না করে শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি পাগলকে দেখতে পাই। সে তার মতো করে হাঁটছিল, তখনই দিনের আকাশ কালো হয়ে যায়। চন্দ্র সূর্যকে গিলে ফেলেছে, অর্থাৎ সূর্যগ্রহণ হচ্ছে। এই দেখে পাগলটি খুশিতে নাচতে থাকে। তারপর আমরা রুমালিকে দেখতে পাই। সে জানালা দিয়ে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখছিল। তার অসুস্থ শাশুড়ি বিছানায় শুয়েছিল। তিনি তাকে বলেন, এই বউ, জানালা বন্ধ কইরা নামাজ পড়ো। মানুষের পাপ কাজ যখন বাইরে যায় তখন আল্লাহ সূর্যগ্রহণের মাধ্যমে মাইশিরে হুঁশিয়ার দেয়, যাতে মানুষ ভালো হইয়া যায়। যাও অজু কইরা আসো। আমি তো আর নামাজ পড়তে পারি না, সারাদিন মুতের মধ্যে পইড়া থাকি। তারপর দেখা যায় রুমালি অজু করতে যায়, ঠিক তখনই আবার দিন আলো করে সূর্য উঁকি দেয়। তার পরের সিনে আমরা মোশাররফ করিমকে দেখতে পাই, যার নাম গল্পে মুকুল। সে একজন বৃদ্ধ লোকের পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। আসলে এই গল্পে মুকুল এই বৃদ্ধ লোকটির বাড়িতে লোকটির কেয়ারটেকারের কাজ করে। যাই হোক, বৃদ্ধ লোকটি বলে এই বছর একটি স্পেশাল বছর, কারণ এই বছর 2বার পূর্ণ সূর্যগ্রহণ হবে। ব্রিটেনে প্রায় 200 বছর আগে এক বছরে প্রায় 3বার সূর্যগ্রহণ হয়েছিল। ঠিক সেই বছরে 3জন রাজা মারা গিয়েছিল। এরপর থেকে সূর্যগ্রহণকে পুরো পৃথিবীর মানুষ অশুভ বলে মনে করে। তারপর মুকুল বলে, স্যার, একবার মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। মনে করেন যে সানটা একদম সূর্যের ভিতরে ঢুকে গেছিল। আজকে যেরকম হয়েছিল এইরকম। তখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর এলো তার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম খুব অসুস্থ। এইটা শুনে নবীজির বুকটা কাঁপা উঠল। তিনি তার বাড়িতে চলে গেলেন, পুত্রকে কোলে নিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু নবীজির কোলেই হয়েছিল। এই ঘটনার পর সাহাবীরা বলতে শুরু করলো যে এই সূর্যগ্রহণের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর কোনো যোগাযোগ আছে। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, চন্দ্র সূর্য এগুলো হলো আল্লাহর তৈরি একটি নিদর্শন। এদের কোনো ক্ষমতা নাই। এটা কারো জন্ম ও মৃত্যুর জন্য দায়ী নয়। তবু তোমরা যদি দেখো এই ধরনের সূর্যগ্রহণ, তাহলে গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবা, তার কাছে প্রার্থনা করবা। তারপর সেই বৃদ্ধ লোকটি বলে, তোমার সাথে গল্প করে মজা নাই, সব কিছুর মধ্যে কি ধর্ম টানতে হয় নাকি? তখনই বৃদ্ধ লোকটির ফোনে রিং বেজে ওঠে। তার ছেলে রাতুল তাকে কল দিয়েছে। তখন মুকুল তাকে বলে ফোনটি ধরতে। সে বলে, ওই হারামজাদা আমাকে কী জন্য ফোন দিয়েছে? ফোনটা ধরো, ওকে গালি দিয়ে দাও। ওকে বলো আমি ওকে তেজপুত্র করেছি। তারপর বৃদ্ধ লোকটি মুকুলকে বলে, তাকে বলে দাও তুমি একটি কুকুরের ছেলে। তখন মুকুল বলে, স্যার, আপনার তো একটি মাত্র ছেলে। আপনার এত টাকা পয়সা, সয় সম্পত্তি সব কিছু তো আপনার ছেলেই পাবে। তখন লোকটি বলে ওঠে, আমি আমার সব টাকা পয়সা সম্পত্তি এতিমের বাচ্চাদেরকে দিয়ে যাব। ওই হারামজাদাকে একটি কানাকড়িও দেব না। তিনি তারপর মুকুলকে চলে যেতে বলে। মুকুল প্রতিদিনের মতো তার ঘরের সব কাজ করছিল। সে রান্না করছিল, তার জন্য বিছানা গুছিয়ে দিচ্ছিল। সব কাজ শেষ করে সে বাড়ি যেতে চাইলে লোকটি তার হাতে একটি খামে তার বেতনটি দিয়ে দেয়। তারপর মুকুল তার বাসায় যায়। সে রুমে গিয়ে ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে শুয়ে কিছু ভাবতে থাকে। তারপর সিন শিফট হয়। আমরা রুমালিকে দেখতে পাই। সেও বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়েছিল। তার পরের দিন দেখা যায় মুকুল ফ্রেশ হয়ে তার খামে থাকা টাকাগুলো গুনতে থাকে। গুনে সে দেখতে পায় সেখানে 17,000 টাকা আছে। সে সেখান থেকে 8,000 টাকা আলাদা করে একটা জায়গায় রাখে এবং 9,000 টাকা নিজের কাছে রেখে দেয়। তারপর সে পোস্ট অফিসে যায় টাকাগুলো পাঠানোর জন্য। সেখানে গিয়ে সে কী যেন ভেবে খামের ভেতর 1,000 টাকা বেশি দেয়। তারপর সে টাকাগুলো জমা দিতে যায়। সে টাকাগুলো জমা দিতে গেলে মহিলাটি তাকে জিজ্ঞেস করে 9,000 টাকা পাঠাবেন। তখন সে কী যেন ভেবে আবার 1,000 টাকা ফেরত চায়। তারপর সে 8,000 টাকা ও সাথে একটি চিঠি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে দেখা যায় রুমালির সেই অসুস্থ শাশুড়িকে। সে হাতে টাকাগুলো নিয়ে বলছে, ও বউ, চিঠিতে কী লিখছে? তখন রুমালি বলে তার ফোন নষ্ট হয়ে গেছে, ফোন ঠিক হলে কল দিবে। তারপর তার শাশুড়ি বলে, কিন্তু টাকা কম পাঠাইলো কেন? আমার ছেলে তো 12,000 টাকার নিচে কখনো পাঠায় না। আমার ছেলের কি হলো? তার কি কাজের কোনো সমস্যা হলো? আল্লাহ গো আল্লাহ! এই বলে মহিলাটি বিলাপ শুরু করে। তারপর সিনে দেখা যায় মুকুল একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সে সামনে থেকে একটি মেয়েকে আসতে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
কিন্তু সে তাকে কখনোই কিছু বলতে পারে না। এভাবে সে প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকতো মেয়েটিকে দেখার জন্য। তারপর সিন শিফট হয় এবং দেখা যায় যে সেই বৃদ্ধ লোকটির ছেলে রাতুল তার বাড়িতে এসেছে, এসে তার কাছে টাকা চাচ্ছে আর বলছে যে সে সব ধরনের নেশা ছেড়ে দিয়েছে, সে ভালো হয়ে গেছে। তারপর বৃদ্ধ লোকটি বলে, আগে তুমি আমার বাড়িতে আসো, আমার সাথে থাকো, তারপর যদি আমার মনে হয় যে তুমি ভালো হয়ে গেছো তখন আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। ছেলেটি বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি চলে আসব আপনার কথা মতো, কিন্তু তার আগে আমার কাছে একজন লোক 5 লাখ টাকা পায়, তাকে সেই টাকাটা দিয়ে আসতে হবে, আপনি আমাকে 5 লাখ টাকা দিন। তারপর সেই বৃদ্ধ লোকটি মুকুলকে ডাক দিয়ে বলে, কুকুরের লেজ কোনোদিনও সোজা হবে না। তখন সেই ছেলেটি বলে ওঠে, ইউ আর ট্রু বাবা। এটি বলে ছেলেটি টেবিলের উপর ড্রাগস রেখে সেটি গ্রহণ করতে থাকে আর বলে, আমি কুকুর হলে তুমিও তো কুকুরের বাবা, ড্যাডি ডগ। এগুলো বলে সে তাকে উপহাস করতে থাকে। বৃদ্ধ লোকটি তার ছেলেকে থাপ্পড় মারে। ছেলেটি তার গায়ে হাত তুলতে যাচ্ছিলই তখনই মুকুল তাকে জোরাজোরি করে আটকায়। তারপর সিন শিফট হয় আর দেখানো হয় রুমালি সেই পাগল ছেলেটিকে ভাত দিচ্ছে খাওয়ার জন্য। সে ভাত খাচ্ছে, এই দেখে তার শাশুড়ি তার উপর চিল্লাতে থাকে। তিনি তাকে খারাপ ভাষায় কথা বলতে থাকে আর বলে, তোর এই স্বভাবের কারণে আমার ছেলে টাকা কম পাঠায়, তুই আমার কথা শুনোস না, আমি আমার ছেলেরে সব কিছু বইলা দিমু। তারপর মহিলাটি রুমালিকে বলে, আমার কাছে আয়, তোরে ফু দিয়ে দেই, তোর কি জানি হইছে। তারপর রুমালি তার কাছে গেলে তিনি তার মাথার চুল ধরে টানতে থাকে। রুমালি চিৎকার করে কাঁদতে থাকে এবং ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করে, কিন্তু তবু সেই মহিলাটি তাকে ছাড়ে না এবং তার মাথা থেকে অনেকটা চুল ছিঁড়ে নিয়ে আসে আর বলে, হারামজাদি, তুই যদি এর পর থেকে আমার কথা না শুনস তাহলে তোর মাথা থেকে সব চুল ছিঁড়া ফেলবো। অন্যদিকে আজকেও মুকুল সেই মেয়েটিকে দেখার জন্য দাঁড়িয়েছিল। মেয়েটি চুল ছেড়ে সেখান থেকে হেঁটে যাচ্ছিল। সে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তখনই মেয়েটি তার চুল বেঁধে ফেলে। তখন মুকুল মনে মনে বলতে থাকে, চুল খোলাই তো খুব সুন্দর লাগছিল। তারপর দেখা যায় মেয়েটি গার্মেন্টসে কাজ করছিল। মেয়েটির নাম শাপলা। তখনই সেখানে একটি লোক এসে তাকে বলে, স্যার তোমাকে ডাকছে। সে স্যারের রুমে যায়। সেখানে তাদের কোম্পানির একজন চেয়ারম্যান স্যার বসা ছিল। শাপলার স্যার বলে, এই হচ্ছে শাপলা, গত 6 মাস যাবৎ একটানা শ্রেষ্ঠ শ্রমিকের পুরস্কার পাচ্ছে। তারপর সে শাপলাকে বলে, তুমি এনাকে চেনো? ইনি হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান। শাপলা লোকটিকে সালাম দেয়। তখন লোকটি তাকে বলে, মা, আমি তোমাকে এখানে ডেকে আনতে বলেছিলাম। আসলে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম যে কে এই অসম্ভব কাজটিকে সম্ভব করতে পেরেছে। আজ অবধি আমাদের কোম্পানিতে এত তাড়াতাড়ি এত ভালো কাজ কেউ করতে পারেনি। আই এম সো প্রাউড অফ ইউ মাই চাইল্ড, সো প্রাউড অফ ইউ। এই কথা শুনে শাপলার চোখে পানি চলে আসে। শাপলা লোকটিকে তার বাবার মতোই দেখতে শুরু করে। তারপর শাপলা বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে এলাকার একটি বখাটে ছেলে তার বাড়িতে এসে বসে আছে। তখন তার মা তাকে বলে যে ছেলেটি তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তখন শাপলা বলে, আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনাকে বিয়ে করব না। তখন সেই বখাটে ছেলেটি বলে, তুমি তো ছোট তাই বোঝোনি, এই কারণে তোমার মাকে বোঝাতে এসেছি, তোমার মা তো আর ছোট নয়। তখন ছেলেটি তার মাকে বলে, শুনেন আম্মা যান, একটি দেশের অতীত বর্তমান ও ভবিষ্যৎ হচ্ছে রাজনীতি, আর আমি সেই রাজনীতির লোক, কমিশনারের ডান হাত আমি। যে কোনো সময় একটি ভালো পদ আমি পেয়ে যাব। আপনি এমন ছেলে কোথায় পাবেন আপনার মেয়ের জন্য? আর আপনাদের যে অবস্থা, কোনো ভালো ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে আসবে না। তারপর শাপলা সেই লোকটিকে বাড়ি থেকে চলে যেতে বলে। সে বলে, না গেলে কি করবে? তখন শাপলা তার ছোট ভাইকে বলে বটি নিয়ে আসার জন্য। তখন সেই ছেলেটি চলে যায় এবং যাওয়ার সময় সে বলে যায় যে ক্ষমতাবান লোকের সাথে বন্ধুত্ব করাটা যতটা মিষ্টি, শত্রুতা করা তার থেকেও অনেক বেশি তিতা। তারপর মুকুলকে দেখানো হয় সে তার ছাদে একটি রক্তাক্ত কবুতর দেখতে পায়। সে সেটিকে কুড়িয়ে নেয় এবং তার রক্ত নিজের গামছা দিয়ে পরিষ্কার করে দেয়। তারপর সে সেই পাখিটিকে খাঁচাই করে পালতে থাকে। পাখিটি তার খুব প্রিয় ছিল। তারপরের সিনে বৃদ্ধ লোকটির ছেলেকে দেখানো হয়। সে তার বন্ধুর সাথে গাড়িতে বসে ড্রাগ নিচ্ছিল। তখন তার বন্ধু তার কাছে টাকা চাইলে সে বলে যে টাকা ম্যানেজ করতে পারছে না, কিছুদিন পর দিবে। তার বন্ধু তাকে বলে, তোর বাবা এত বড় লোক, তবু তুই টাকা নিয়ে কিপটামি করিস কেন? তখন সে বলে, আমার বাবা আমি নেশা না ছাড়লে আমাকে একটা টাকাও দিবে না। তখন তার বন্ধু জিজ্ঞেস করে, তোর বাবার বয়স কত? তখন সে বলে, 70 কি 75। তখন তার বন্ধু বলে, তোর বাবার অনেক হায়াত আছে, তিনি মরে গেলে তো তুই সব টাকা পয়সা সম্পত্তি পেয়ে যাবি। এই কথা শুনে রাতুল কিছুটা ভাবতে থাকে।
তারপরের সিনে আমরা রুমালিকে দেখতে পাই। সে বোরকা পরে কোথাও যাচ্ছিল। তখনই একটি মহিলা তাকে জিজ্ঞেস করে, রুমালি, তোর জামাইয়ের কোনো খোঁজ পাইলি? তখন সে বলে তিনি চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন তার ফোনটি নষ্ট হয়ে গেছে, তাই তিনি আমাদের সাথে কথা বলতে পারছে না। একটা নতুন মোবাইল কিনে তারপর আমাদের সাথে কথা বলবে। মহিলাটি বলে, মোবাইল নষ্ট তো কি হয়েছে, 1 টাকা খরচ কইরা কি দোকান থেকে ফোন দিতে পারে না? তোর জামাই এতই ব্যস্ত? তখন রুমালি বলে, হইব হয়তো ব্যস্ত। আচ্ছা বউ, আমি বাড়িতে যাই, তুমি বাড়িতে আইস। মহিলাটির কথা শুনে রুমালি মনে মনে অনেক কিছু ভাবতে থাকে ও চিন্তা করতে থাকে। তারপর দেখানো হয় মুকুল আজকেও রাস্তায় দাঁড়িয়েছিল শাপলাকে দেখার জন্য। শাপলা তার বান্ধবীর সাথে যাচ্ছিল। একটি দোকান থেকে সে চুড়ি কিনতে যায়। চুড়ির দাম জিজ্ঞেস করলে মহিলাটি তাকে বলে 250 টাকা। 250 টাকা শুনে সে সেখান থেকে 150 টাকা বলে চলে যায়। চুড়িগুলো আর কিনে না। তখন মুকুল সেই দোকানে গিয়ে চুড়িগুলো কিনে নিয়ে আসে। শাপলা চলে যাওয়ার পথে সেই বখাটে ছেলেগুলো বন্ধুদের সাথে বসেছিল। তারা মিলে শাপলাকে দেখে টিটকারি মারতে থাকে। এটি আবার মুকুল পেছন থেকে দেখে নেয়। তারপর মুকুল সে বখাটে ছেলেগুলো যেখানে বসেছিল তার সামনে একটি ইট দেখতে পায়। ইট দেখে তার ইচ্ছেও ছিল ইট দিয়েই সেই লোকগুলোকে মেরে আসতে, কিন্তু সে সেটি করে না। মুকুল তাদের দিকে আস্তে আস্তে হাঁটতে থাকে এবং সে ইচ্ছে করেই সে বখাটে ছেলেটির উপরে পড়ে যায়। এতে করে ছেলেটির হাতে গরম চা পড়ে যায়। তখন মুকুল ছেলেদেরকে বলে এখানে ইট রাখা ছিল, সে দেখতে পায়নি, ভুল করে সে তাদের সাথে ধাক্কা খেয়েছে। তারপর বখাটে ছেলেগুলো মুকুলকে অনেক কিছু বলতে থাকে। মুকুল কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখানো হয় রুমালি চিঠি লিখছে। চিঠি লিখতে লিখতে সে কান্না করছিল। সে মনে মনে বলতে থাকে, প্রতি শুক্রবারে আপনার সাথে আমার কথা হতো, কিন্তু আজ 37 দিন হয়ে গেল আপনার কণ্ঠটাও শুনিনি। মোবাইল নষ্ট হয়ে গেলে দোকান থেকে 1 টাকা খরচ করেও তো ফোন দিতে পারতেন। দয়া করে বলবেন আমার অপরাধটা কি, আমি কি কোনো ভুল করেছি? এইগুলো লিখে সে অঝরে কাঁদতে থাকে। ওইদিকে মুকুল চিঠি পড়ছিল। তাকে দেখেও মনে হচ্ছে সেও চিঠিটি পড়ে কষ্ট পাচ্ছে। তারপরে সেখানে একটি ছেলে চলে আসে। ছেলেটি মুকুলের পাশের সিটটি ভাড়া নিয়েছে। ছেলেটি মুকুলকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? সে বলে, না, কোনো সমস্যা নেই। এই বলে সে কিছুক্ষণ ছেলেটির দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসে। মুকুল বাহিরে চলে আসলে সে দেখতে পায় তার কবুতরটির কাছে একটি বিড়াল বসে মেয় মেয় করছিল। মুকুল বিড়ালটিকে তাড়াতে চাইলে বিড়ালটি সেখান থেকে যেতে চায় না। আসলে বিড়ালটি এসেছিল সেই কবুতরটিকে শিকার করার জন্য। তারপর শাপলাকে দেখানো হয় সে প্রতিদিনের মতো গার্মেন্টসে গিয়েছে কাজ করার জন্য। সেখানে গেটে থাকা দারোয়ান চাচা তার সাথে কথা বলতে থাকে। তিনি তার মা ও ভাইয়ের কথা জিজ্ঞেস করে যে তারা কেমন আছে। সে জানায় তারা ভালো আছে। তারপর তিনি তার ছোটো খালার কথা জিজ্ঞেস করে। তারপর শাপলা বলে, ছোটো খালার তো বিয়ে হয়নি, কিন্তু আপনার তো বউ আছে। এই বলে তারা দুজন মিলে হাসতে থাকে। তারপরে দেখা যায় সেই দারোয়ান চাচাটি রাতের বেলা বাড়ি ফিরছিল। তখন তার পেছনে পেছনে মুকুল আসতে থাকে, কিন্তু মুকুল তাকে কিছু বলার সাহস পাচ্ছিল না। তার হাতে ছিল সেই চুড়িগুলো যেগুলো সে শাপলার জন্য কিনেছিল। পিছন পিছন আসতে থাকায় সেই চাচাটি মনে করে যে এ হচ্ছে কোনো পকেটমার ভেবে সে চিল্লাচিল্লি শুরু করে দেয়। সেখানে লোক জড়ো হয়ে যায় এবং সবাই মিলে মুকুলকে মারতে থাকে। তখন মুকুল জানায় সে কোনো পকেটমার নয়। সবাই তার ফুল বডি চেক করে কিন্তু কিছুই পায়নি। তার হাতে 1 মুঠো চুড়ি পেয়েছে। তারপর মুকুল বলে, আমি ওনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। এই কথা বলার সময় তার চোখ দুটো পানিতে টলমল করছিল। তারপর সবাই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় দুইজন মিলে একটি চায়ের দোকানে বসে কথা বলছিল। তখন দারোয়ান চাচা তাকে বলে, আপনি শাপলাকে পছন্দ করলে তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, তাকে উপহার দেওয়ার কি দরকার? তখন মুকুল বলে, চেনা নাই জানা নাই, আমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যদি তারা আমাকে না করে দেয়, তখন তো আর কোনো রাস্তা থাকবে না। তাই আমি চাই কোনোভাবে যদি তার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করতে পারি, তাহলে আমার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। তারপর সেই দারোয়ান চাচা বলে, তুমি যেহেতু আমার জন্য মার খেয়েছো, তো তোমার জন্য এতটুকু কাজ আমি করতেই পারি। তারপর সিন শিফট হয়, রুমালিকে দেখানো হয় সে বাড়ির সিঁড়িতে বসে কান্না করছিল। তখন সেখানে সেই মহিলাটি আসে। তিনি তার কাছে তার স্বামীর খবর জিজ্ঞেস করে। সে জানায় এখনও তার সাথে কথা হয়নি। সে চিঠির কোনো উত্তরও দেয় না। তখন মহিলাটি বলে, স্বামীর ভালোবাসা যেমন সংসারের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়, তেমনি স্বামীর অবহেলা সেই দুঃখ কষ্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তখন তিনি বলে তার পাশের বাসায়ও একটি মেয়ে ছিল যার স্বামী ঢাকায় চাকরি করত। তিনি নাকি সেখানে বিয়ে করে ফেলেছে এবং গ্রামে থাকা বউয়ের কোনো খোঁজখবরই নিত না, আর মাসে মাসে যে টাকা পাঠাতো তাও পাঠানো বন্ধ করে দিছে। এই ধরনের কথা বলতে বলতে তখন রুমালি বলে, আল্লাহ আমার সাথে এমন করব না। তারপরে সিনে দেখানো হয় সেই দারোয়ান চাচা শাপলাকে সেই চুড়িগুলো দিয়ে বলে, কে যেন এখানে এই
প্যাকেটটি রেখে গেছে, আর এর ভিতর তোমার নাম লেখা ছিল, দেখো তো এটা তোমার কি না। শাপলা হাতে নেয়, সে দেখতে পায় সেখানে তার পছন্দ করে রাখা সেই চুড়িগুলো ছিল, আর সাথে একটি চিঠি লেখা ছিল। চিঠিতে লেখা ছিল, আপনাকে আমি পছন্দ করি, কিন্তু আপনার সামনে এসে দাঁড়ানোর মতো সাহস আমার নেই। তারপর সেই দারোয়ান চাচা জিজ্ঞেস করে, সব কিছু ঠিক আছে মা? তখন সে জানায়, না না চাচা, কোনো সমস্যা নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। দারোয়ান চাচা তখনই মুকুলকে ফোন দিয়ে সব কিছু জানায়। এই কথা শুনে মুকুল অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর দেখানো হয় সে একটি দোকান থেকে শাপলার জন্য 1500 টাকা দিয়ে একটি শাড়ি কিনে। শাড়িটি নিয়ে সে বৃদ্ধ লোকটির বাড়িতে চলে যায় কাজ করার জন্য। কাজ করা শেষে সে বাড়ি ফিরে আসে। তখন দেখা যায় বৃদ্ধ লোকটি সেই ছেলে তার বন্ধুর কথা শুনে একটি বন্দুক নিয়ে বাড়িতে আসে তার বাবাকে মেরে ফেলার জন্য। সে বন্দুক নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। অন্যদিকে মুকুলের মনে পড়ে যায় শাপলার জন্য সে যে শাড়িটি কিনে রেখে এসেছিল সেটি সে বৃদ্ধ লোকের বাড়িতে ফেলে এসেছে। তারপর সে দৌড়ে যায় সেটিকে আনার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় সেই বড় লোকটি বসে আছে এবং মাটিতে সেই বৃদ্ধ লোকের ছেলে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তিনি মুকুলকে জানায় তিনি সবসময় তার সেফটির জন্য একটি বন্দুক সাথে নিয়ে ঘুমাতো। অন্ধকারে তিনি আগন্তুক মনে করে তাকে গুলি করে ফেলেছে। তিনি বুঝতে পারেনি যে এটি তার ছেলে। তারা দুজন মিলে বৃদ্ধ লোকটির ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। তারপরের দিন শাপলা তার ফ্যাক্টরিতে কাজ করছিল। তখনই সেই ফ্যাক্টরির চেয়ারম্যান স্যার সেখানে আসে এবং সে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে এবং জানতে চায় তার কোনো সমস্যা হচ্ছে কিনা, আর বলে কোনো সমস্যা হলে যেন সে তাকে জানায়। তখন শাপলা লোকটিকে বলে, আপনাকে দেখলে না আমার বাবার কথা মনে পড়ে যায়। এই কথা শুনে লোকটি কিছুটা অন্যরকম চেহারা করে সেখান থেকে চলে যায়। ছুটির সময় আবারও সেই দারোয়ান চাচা শাপলাকে সেই শাড়ির প্যাকেটটি দিয়ে বলে, আজকেও কে যেন তোমার নাম করে এখানে শাড়ির প্যাকেটটি রেখে গেছে, দেখো তো এখানে কি লেখা আছে। তারপর শাপলা চিঠিটি খুলে সেখানে লেখা ছিল, আমি বলেছিলাম একদিন আমি আপনার সামনে আসা সাহস জোগাড় করব। আপনার উপহারটি গ্রহণের মাধ্যমে আমি ধীরে ধীরে সাহস অর্জন করতে পারছি। একদিন ঠিকই আপনার সামনে আসব। আমার উপহারগুলো দামের তুলনায় সস্তা হলেও ভালোবাসার দিক দিয়ে এগুলোর দাম অনেক বেশি। চিঠি পড়ে শাপলা কিছুটা মুচকি হাসে। তারপর সে সেখান থেকে চলে যায়। তার পরের সিনে দেখানো হয় সেই পাগল ছেলেটি আজকেও রুমালিদের বাড়িতে এসেছে ভাত খাওয়ার জন্য। সেই রুমে ঢুকলেই বুড়ি তাকে দেখে নেয় এবং তাকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে আর বলে, আমার পা ভালো থাকলে তোকে লাথি দিয়ে তোর দাঁত ফেলে দিতাম। এই বলে সে পাখা দিয়ে তাকে ঢিল মেরে দেয়। তখনই সেখানে রুমালি আসে এবং পাগলটিকে ঘর থেকে বের করে আর তার শাশুড়িকে বলে তাকে সে তাড়িয়ে দিয়েছে। তখন তার শাশুড়ি তাকে নানান আজে বাজে কথা বলতে থাকে আর বলে, তোর ওই পাগলের সাথে খারাপ সম্পর্ক আছে, তুই পাগলের সাথে নিজের শরীরের চাহিদা মিটাস। আমি সব কিছু আমার ছেলেকে বলে দিব, এই কারণে আমার ছেলে বাড়িতে আসে না, তোর সব দোষ। এইসব কথা রুমালি কানে না নিয়ে সে বাহিরে গিয়ে পাগলটিকে ভাত খেতে দেয় আর পাগলটিকে বলে, তুই আমার শাশুড়ির লোকে এমন করস কেন? তুই এই বেডির লোকে এমন করলে আমি তোরে ভাত খেতে দিতে পারুম? জানোস না ওই কেমন? তার পরের সিনে দেখানো হয় মুকুল মুখে ফেসিয়াল করে বসে আছে। তার হাতে একজোড়া কানের দুল। এটি সে কিনেছে শাপলার জন্য। এটি দেখে সে মুচকে মুচকে হাসতে থাকে। তারপর সে যায় সেই বৃদ্ধ লোকটির ছেলের কাছে হাসপাতালে। বৃদ্ধ লোকটি তার ছেলের পাশে বসেছিল। তার ছেলে তাকে দেখে কাঁদতে থাকে এবং তার কাছে ক্ষমা চায় তার কর্মকাণ্ডের জন্য। তারপর দেখানো হয় শাপলা তার বান্ধবীর সাথে হেঁটে যাচ্ছিল। মুকুলও তার পেছন পেছন আসছিল। তখনই হঠাৎ উপর থেকে কেউ শাপলার উপর এক বালতি রং ঢেলে দেয়। তারপর দেখা যায় সেখানে সেই বখাটের ছেলেটি আসে এবং তাকে দেখে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখন মুকুল এক বোতল পানি এনে তার সামনে নিয়ে আসে এবং তাকে বলে যেন সে তার মুখটি ধুয়ে নেয়। শাপলা তার মুখটি ধোয় এবং সে সেখানে বসে কান্না করতে থাকে। তার পরের সিনে দেখানো হয় রুমালি আজকেও তার স্বামীর কাছে চিঠি লিখছিল। তখনই তার শাশুড়ি বলে, চিঠি লিখছে স্বামীর কাছে, আমরা কত যুগ পার করে দিছি স্বামী ছাড়া। এই বউ, তুই আমার ছেলেরে বিরক্ত করিস না। তোর ভাগ্য ভালো, আমার ছেলে যে যোগাযোগ বন্ধ করছে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে নাই। টাকা দেওয়া বন্ধ করলে তুই আর তোর ফুলা না খাইয়া মরতি। এইদিকে আয়, আমার মুখ পরিষ্কার কর। তখন রুমালি কিছু না বলে কাঁদতে কাঁদতে তার শরীরে পরিষ্কার করে দিতে থাকে। এভাবে কাটতে থাকে তার দিন, কিন্তু তবুও তার স্বামী তার কোনো খোঁজ নেয় না। ওইদিকে দেখা যায় শাপলার কারখানায় সে চেয়ারম্যান স্যারের মাধ্যমে সে সেই বখাটি ছেলেদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। তারপর সে সেই স্যারের বাড়িতে যায় তাকে ধন্যবাদ জানানোর জন্য আর বলে যে তিনি না থাকলে সে কখনোই এই বখাটে ছেলেগুলোকে পুলিশের হাতে দিতে পারতো না।
তখন তিনি বলে, তুমি তো আমার মেয়ের মতোই, ধন্যবাদ দিতে হবে না, ভালো করে কাজ করো যেন সামনের মাসে শ্রেষ্ঠ শ্রমিকের পুরস্কারটি তুমি পাও। তারপর দেখা যায় আজকেও মুকুল ৮,০০০ টাকা পাঠায় রুমালিদের কাছে, কিন্তু সাথে কোনো চিঠি পাঠায় না। পিয়ন রুমালির হাতে খামটি দিয়ে গেলে সে খামটি খুলে দেখতে পায় সেখানে টাকা, কিন্তু সাথে কোনো চিঠি নেই। এই দেখে সে টাকাগুলোকে মাটিতে ফেলে দেয় এবং কান্না করতে থাকে। ওইদিকে দেখানো হয় শাপলাকে আজকেও সেই দারোয়ান চাচাটি একজোড়া কানের দুল দিয়ে বলে যে কে যেন এগুলো রেখে গেছে তার নামে। তখন শাপলা তাকে বলে, চাচা আপনাকে আর অভিনয় করতে হবে না, আমি সবই বুঝে গেছি, আপনি সেই লোকটিকে এই চিঠিটি দিয়ে দিন। এ বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর মুকুলকে দেখানো হয় সে ঘর থেকে বেরিয়ে দেখে সেই বিড়ালটি তার পাখিকে মেরে ফেলেছে, তাকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তার বাড়ির বারান্দা একদম রক্তে ভরে গেছে। এই দেখে মুকুলের মন একদম ভেঙে যায়, সে অনেক বেশি কষ্ট পায়। তারপর সেই রক্তগুলো পরিষ্কার করছিল, তখনই সেখানে সেই চাচা চলে আসে এবং তাকে জানায় যে শাপলা তার জন্য একটি চিঠি দিয়েছে। এই কথা শুনে তার মন কিছুটা ভালো হয়, সে রুমে যায় চিঠিটি পড়তে। অন্যদিকে দেখানো হয় রুমালি আজকেও প্রতিদিনের মতো কান্না করছিল। সে তার শাশুড়ির কাছে গিয়ে আগত মিনতি করে সে যেন তাকে একদিনের জন্য দেয় ঢাকা যাওয়ার জন্য। সে সেখানে গিয়ে দেখতে চায় তার স্বামীর কী অবস্থা এবং সে কেমন আছে, সে কেন তাদের খোঁজখবর নিচ্ছে না, কিন্তু তার শাশুড়ি সরাসরি মানা করে দেয়। তারপর তিনি রুমালিকে আজে বাজে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যায় মুকুল সেই চিঠিটি বের করে এবং পড়তে থাকে। সেখানে লেখা ছিল, আপনি কে, কোথায় থাকেন, কি করেন আমি কিছুই জানি না, শুধু এইটুকুই জানি আপনি নাকি আমাকে অনেক ভালোবাসেন। কেন যেন আপনার দেয়া চিঠি আর উপহারগুলোতে সততা অনুভব করেছি। এখন আপনার সাথে সামনাসামনি দেখা করে পরীক্ষা করতে চাই সেই সততা কি শুধু আপনার চিঠিতেই আছে না আপনার ভেতরেও আছে। আপনার দেয়া শাড়ি, চুড়ি ও কানের দুল পরে কালকে আমি আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের জন্মদিনের দাওয়াতে যাব। চেয়ারম্যান স্যার আমাকে নিজের মেয়ের মতোই করেই দেখেন, তিনি একজন সাক্ষাৎ ফেরেশতা। আমি চাচ্ছি আপনিও সেখানে আসেন এবং আমার সাথে দেখা করেন। আমি আপনার অপেক্ষায় থাকব ঠিক দুপুর 2টায়। ওইদিকে দেখা যায় সেই পাগলটি রুমালির শাশুড়িকে বালিশ চেপে মেরে ফেলেছে, কারণ সে রুমালিকে অনেক বেশি কষ্ট দিত এবং তাকে নানান আজে বাজে কথা বলতো। রুমালির প্রতি মায়া থেকে পাগল এই কাজটি করেছে। তারপর দেখা যায় শাপলা মুকুলের দেওয়া শাড়ি, চুড়ি ও কানের জিনিস পরে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে যাচ্ছে সেই দাওয়াত খাওয়ার জন্য। অন্যদিকে রুমালি তার শাশুড়িকে কবর দিয়ে সে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। অন্যদিকে মুকুল রেডি হয়ে যাচ্ছিল ওই শাপলার সাথে দেখা করতে, তখনই তার ফোনে রিং বেজে ওঠে। সেই বৃদ্ধ লোকটি ফোন দিয়ে বলে তার ছেলের অবস্থা অনেক বেশি খারাপ, সেজন্য দ্রুত হাসপাতালে চলে যায়। সে তাকে নিষেধ করতেই যাচ্ছিল, তখনই তিনি বলে যে তার অবস্থা নাকি অনেক বেশি ক্রিটিক্যাল, সেজন্য সে দ্রুত সেখানে চলে যায়। তাই মুকুল তার কথা ফেলতে পারে না, সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। মুকুল হাসপাতালে মন খারাপ করে বসেছিল, তখনই তার ফোনে কল আসে সেই দারোয়ান চাচার। তিনি তাকে জানায় শাপলা দাওয়াত খেতে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে সে আত্মহত্যা করে মারা গিয়েছে, কেউ নাকি তাকে ধর্ষণ করেছে। এই কথা শুনে মুকুলের উপর আকাশ ভেঙে পড়ে, সে দিক বিদিক হারিয়ে ছুটে বেড়ায়। সে সেই বখাটি ছেলেটির বাড়িতে যায়, সেখানে গিয়ে সে ছেলেটিকে মারতে শুরু করে। সে ছেলেটিকে মেরেই ফিরছিল, তখনই সেখানে দারোয়ান চাচা চলে আসে এবং তিনি তাকে জানায় এই ছেলে কিছুই জানে না, শাপলাকে ধর্ষণ করেছে সে চেয়ারম্যান স্যার, যাকে শাপলা নিজের বাবার মতো জানতো। আর এই দুঃখ সহ্য করতে না পেরে শাপলা আত্মহত্যা করেছে। মুকুল যেন শেষবারের মতো তার লাশটি দেখতে যায়। তারপর শেষবারের মতো মুকুল যায় শাপলার লাশটিকে দেখতে। সে অঝরে কাঁদতে থাকে এবং তার লাশটি দাফন করে সে বাড়ি ফিরে আসে। সেখানে এসে সে দেখতে পায় রুমালিকে ও তার ছেলেকে। আর এখানে আমরা দেখতে পারবো গল্পের মেইন টুইস্ট। মুকুল রুমালিকে ভাবি বলে ডাক দেয় আর বলে, ভাবি আপনারা এখানে? তখন সে সব ঘটনা খুলে বলে। আসলে রুমালি ছিল মুকুলের রুমমেট বন্ধুর স্ত্রী। তার বন্ধু কারখানায় আগুনে পড়ে মারা গেছে, তার লাশটুকুও সে মাটি দিতে পারেনি। তার বন্ধু তাকে সবসময় রুমালির কথা বলতো এবং তাকে তার ছবিও দেখিয়েছে। এত কিছু জেনে মুকুলের সাহস হয়নি রুমালিকে সত্যি কথা বলার, কেননা একজন মানুষের উপর নির্ভর করে চলতো তাদের সংসার। তারা যদি জানতে পারে যে তার স্বামী মারা গেছে তাহলে তাদের অবস্থা কতটা খারাপ হবে, এই ভেবে সে তাদেরকে কিছুই বলে না। সে নিজের বেতন থেকে 8,000 টাকা রুমালিদেরকে পাঠিয়ে দিত এবং সেই টাকা দিয়ে রুমালিরা এতদিন চলতো। আর আমরা গল্পের শুরুতে ভেবেছিলাম যে মুকুলই হয়তো রুমালির হাজব্যান্ড আর সে রুমালিকে ঠকাচ্ছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে রুমালি মুকুলের বন্ধুর বউ। রুমালির স্বামী মারা গেছে শুনলে তার কলিজা ফাইটা যাবে, এই কথা ভেবে তাকে কিছুই সে জানায় না। সে আরও বলে, আমি কইতে পারি না,
কইতে পারি না দেখে আমার ভালোবাসার মানুষ আজকে মইরা গেছে। আমার পছন্দের কবুতরটাও মইরা গেছে। আমি যা পছন্দ করি, যা ভালোবাসি ওইটা আর থাকে না। আমি ওই কবুতরটার কষ্ট বুঝছিলাম, আমি আপনার কষ্ট বুঝছি, আমি শাপলার কষ্ট বুঝছি, কিন্তু আমি যে কইতে পারি না। আমার কষ্ট কে বুঝবো? হ্যাঁ, কেউ বুঝে? সে আকাশের দিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছিল এবং চিৎকার করে কাঁদছিল। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।